আচ্ছা, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আম, আচ্ছা, তড়িৎ প্রবাহ বলতে আমরা আগে কি বুঝলাম না, এই যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো পাস হয়, এইভাবে ইলেকট্রন পাস হয়, তার উল্টো দিকে কি হয়, তড়িৎ প্রবাহ হয়। এই যে তড়িৎ প্রবাহ দেখানো হয়েছে, যে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে, এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা আমরা আগের বার দেখেছিলাম। এবার তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে যখন কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। মানে ধরো, এই ধরো একটা পরিবাহী আছে, এটা পেন, এবার এর মাঝখানে ধরো একটা প্রস্থচ্ছেদ, ধরো এরকম ধরো প্রস্থচ্ছেদটা, ঠিক আছে। এই প্রস্থচ্ছেদের মধ্যে গিয়ে প্রতি সেকেন্ডে যতগুলো আধান পাস হচ্ছে, সেই পাস হওয়া আধানের পরিমাণটাকে কি বলে, তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ঠিক আছে, ধরো তাহলে টি সময় কিউ পরিমাণ আধান পাস করছে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তাহলে একক সময় কত পরিমাণ যাবে, কিউ বাই টি, সেটাই হচ্ছে আই, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই ইকুয়ালস কিউ বাই টি। আচ্ছা, এই অবধি তাহলে ক্লিয়ার। এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ইএমইউ। ইএমইউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। 1 ইএমইউ সমান 10 অ্যাম্পিয়ার। আর এই তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে একটা স্কেলার রাশি, যদিও এর মানও রয়েছে, ডাইরেকশনও রয়েছে, কিন্তু তাও এটা স্কেলার রাশি, তার কারণ এটা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে না, সেই জন্য। এবার ভেক্টর অ্যালজেব্রা কি সেটা জানার দরকার নেই, যেহেতু এটা মেনে চলে না, সেই জন্য এটা স্কেলার রাশি, এটা মনে রাখবে যে এটা একটা স্কেলার রাশি। এটার মাত্রা হচ্ছে আই, এবার ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো এখানে ভালো করে, এটা মাত্রা যদি আই হয় আর টি এর মাত্রা কি, টি, ক্যাপিটাল টি, তাহলে এই দুটো যদি গুণ হয়ে যায় আইটি হয়ে যাবে, এটা কি আধান, তাহলে আধানের মাত্রা কি আসছে, আইটি। সেই জন্য আমরা এখানে তখন এই যে আধানের মাত্রা আইটি করেছিলাম, বা টিআই, যাই বলো না কেন। এই অবধি ক্লিয়ার। নেক্সট একটা অঙ্ক আছে, ভালো একটা অঙ্ক। অঙ্কটাকে ভালো করে দেখো, এই অঙ্কটাকে আমি একটু আগে সলভ করছিলাম, এখানে ওই জন্য দাগানো হয়ে গেছে। একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 30 সেকেন্ডে কি পরিমাণ আধান পরিবাহিত হয়। তাহলে সিম্পল জিনিস, এখানে ওটাকে দেখো এসআইতে দিয়েছে, এটা পুরোটাই দেখো এসআইতে দেওয়া, অ্যাম্পিয়ারটা এসআইতে, সেকেন্ডটা এমনিতেই এসআইতে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে এটা হচ্ছে 0.2, আর টাইমটা বলে দিয়েছে 30 সেকেন্ড। তাহলে আধানের পরিমাণ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই দুটোকে গুণ করে দেবো, টিটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে গুণ করে দিলে কি হবে আমাদের, এই যে 0.2 ইন্টু 30, 6 কুলম্ব চলে আসলো। কুলম্বে আসবে কারণ এটা এসআইতে হিসেবটা হচ্ছে। এবার বলে দিয়েছে দেখো, প্রত্যেকটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব হলে এই সময়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে, এই 30 সেকেন্ড সময় মোট কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছো। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, তাহলে এই আধানের পরিমাণটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য, তাহলে 1 কুলম্ব হবে কতর জন্য, 1 বাই এটা। আর 6 কুলম্ব হবে কতর জন্য, 6 বাই এটা। এই যে এত কুলম্ব আধান হচ্ছে একটা ইলেকট্রনের, 1 কুলম্ব আধান হবে 1 বাই এটার, 6 কুলম্ব হবে 6 বাই এটার, হিসেব করলে এটা আসবে 10⁻⁻19টা 10⁻19 হয়ে যাবে। আর এখানে পয়েন্ট তুলে দিলে 60, 16 দিয়ে 60কে ভাগ করলেই চলে আসলো। নেক্সট যেটা, সেটা হচ্ছে কোনো কোষের সামর্থ্য 40 অ্যাম্পিয়ার ঘন্টা বলতে কি বোঝো, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। কোনো কোষের সামর্থ্য 40 অ্যাম্পিয়ার ঘন্টা বলতে বোঝায় হচ্ছে কোষটা 40 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ সরবরাহ করবে, তড়িৎ প্রবাহ ঘটাবে, ঠিক আছে। এটা কিন্তু ওইভাবে লিখে দেবে যে এটা বলতে বোঝায় 40 ঘন্টা, কোষটি 40 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সরবরাহ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক ওহমের সূত্রে, এখান থেকে একটু বোঝার বিষয়। আচ্ছা, ওহমের সূত্র হচ্ছে, ওহম হচ্ছেন একজন জার্মান বিজ্ঞানী। ইনি হচ্ছেন 1827-এ এই সূত্রটাকে দিলেন। কি বলছেন না, কোনো পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা, যেমন ধরো দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, মানে এই যে
প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য এগুলো যদি ফিক্স থাকে, উষ্ণতা ফিক্স থাকলো, উপাদান ফিক্স থাকলো, এগুলো যদি ফিক্স থাকে তাহলে কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে যেটা আই আর কি, তড়িৎ প্রবাহ মাত্রা, ওই পরিবাহীর দুই প্রান্তে সৃষ্ট বিভব পার্থক্য ভি যেটা, সেটার সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে উনি কি বলতে চাইছে না, আই সমানুপাতিক ভি, মানে এটা পয়েন্টে যদি এ থাকে ভি এ, এটা যদি ভিবি হয়, তাহলে আমরা যদি ধরে নিই এটার পোটেনশিয়াল বেশি, এটার পোটেনশিয়ালটা কম, তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে এদের পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, ভি এ মাইনাস ভিবি। তো উনি বলছেন যে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি হয়। এবার এইভাবে আমরা না লিখে আমরা যখন এটার গাণিতিক সূত্রটা লিখবো তখন আমরা এটাকে ঘুরিয়ে লিখবো। আই সমানুপাতিক এটা মানে কি, আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি সমানুপাতিক আই, এটাও লিখতে পারি। আমরা কিন্তু এই লাইনে যাবোই না, ঠিক আছে, তাই আমি এটা কেটে দিলাম। আমরা কিভাবে যাব, এইভাবে যাব, গিয়ে এটাকে আমরা ধরে নিলাম ভি, ওকে। তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক আই, তাহলে ভি ইকুয়ালস কে আই লিখলাম, ওকে। লিখতে পারি এইভাবে, এখানে বলে দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়, তার মানে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। এবার সেটাকে আমরা ঘুরিয়ে লিখলাম, বিভব পার্থক্যের সঙ্গে এটা সমানুপাতিক হয়, এইভাবে লিখতে হবে, এইভাবে কিন্তু লিখলে হবে না। তাহলে ভি ইকুয়ালস কে আই আসলো। এবার যখন ভিটা আমার কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, ধরো বিভব পার্থক্যটাকে আমি ফিক্সড করে দিলাম, দুই প্রান্তের বিভব পার্থক্যটা এবার ফিক্সড, এই যে ভি এ মাইনাস ভিবি এটা আমার ফিক্সড হয়ে গেল, ভি এর একটা ফিক্সড ভ্যালু হয়ে গেল, ওকে, ফিক্সড। তখন কি হবে দেখো, আই এর মান যদি বাড়াই আমি, কে এর ভ্যালু কমবে, আর কে এর ভ্যালু বাড়ালে আই এর ভ্যালু কমবে, তাই না? আমরা সেই ব্যস্তভেদের ওখানে দেখেছিলাম এরকম হয়। এটা কি মানে ব্যস্তভেদে আছে, এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, এখন আই ভ্যারিজাস 1/k এরকম আসছে, রাইট? কে এর ভ্যালু বাড়লে আই এর ভ্যালু কমবে, আই এর ভ্যালু কমলে কে এর ভ্যালু কমবে। তাহলে দেখা যাচ্ছে এখানে যে এই যে কে এর ভ্যালুটা যদি আমার বাড়ে তাহলে তড়িৎ প্রবাহর মানটা কমে যাচ্ছে যখন আমার বিভব পার্থক্যটা ফিক্স থাকছে। তার মানে কি, এটা একটা বাধা সৃষ্টি করছে তড়িৎ প্রবাহের জন্য, এই কেটা, ঠিক আছে, কেটা কি করছে, এটা বাধা সৃষ্টি করছে তড়িৎ প্রবাহের জন্য, যার জন্য কে এর ভ্যালুটা বাড়লে আয়ের ভ্যালুটা কমে যাচ্ছে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? সেই জন্য এটাকে, এই কেটাকে আমরা রোধ লিখি, এটাকে রোধ বলা হয়। তখন আমরা এটাকে কিভাবে লিখি, ওই কেটাকে ডিনোট করা হয় আর আই দিয়ে, মানে আর দিয়ে ডিনোট করা হয় কেটাকে, ভি ইকুয়ালস আর আই বা আই আর যাই বলো না কেন, এটাকে রোধ বলা হয়। এই রোধের মান যত বেশি বাড়বে তত তড়িৎ প্রবাহ কমে যাবে, ঠিক আছে, মানে এই পথটাতে বাধা আসছে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য, তাই তড়িৎ প্রবাহ কমে যাচ্ছে, তাই এটাকে রোধ বলে। আর এটাকে যে চিহ্ন দিয়ে দেখানো হয় এরকম ভাবে দেখানো হয়, বাধা সৃষ্টি করছে, সেই জন্য এইভাবে এরকম ভাবে দেখানো হয় রোধটাকে, ভি আর আই। বোঝা গেছে? তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস ভি বাই আই অ্যান্ড আই ইকুয়ালস ভি বাই আর, লিখতে পারি। আচ্ছা, তাহলে রোধ ব্যাপারটা আমরা কি বুঝলাম, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। ক্লিয়ার? এবার হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ভালো করে বোঝো। যদি এই যে ওহমের সূত্রটা আমরা কি পেলাম, এটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা কি পাচ্ছি না, কোনো পরিবাহীর যদি বিভব পার্থক্যটা একই থাকে, ফিক্স থাকে, ঠিক আছে, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার যেটা হবে, তখন ওই বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটাকে আমরা বলবো রোধ। এই যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহী রোধ বলে, ঠিক আছে, বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটাকে রোধ বলে। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এটা কিন্তু দিতে পারে পরীক্ষাতে। আচ্ছা, এর একক কি রোধের? এসআই একক হচ্ছে ওহম, এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট ওমেগা, ওমেগা দিয়ে ডিনোট করে, ঠিক আছে, ওহম। আর সিজিএস এ হচ্ছে স্ট্যাট ওহম। আর মাত্রা দেখো, মাত্রা হবে হচ্ছে এই যে বিভব প্রভেদের মাত্রা বাই প্রবাহ মাত্রার মাত্রা, এই যে বিভব প্রভেদের মাত্রা
বাই তড়িৎ প্রবাহের মাত্রার যে মাত্রাটা হবে সেটা ভি বাই আই। তাহলে বিভব প্রভেদের মাত্রা আমরা একটু আগে দেখেছিলাম, এখানে কি এসেছিল, বিভব প্রভেদের মাত্রা আমরা একটু আগে দেখেছিলাম এখানে, সেটা লিখলাম। অ্যান্ড তড়িৎ প্রবাহের মাত্রা আমরা এখানেই দেখলাম, এই যে আই, আই আসলো, বললাম আমরা তড়িৎ প্রবাহের মাত্রা আই। তাহলে এই যে আইটা এখানে একটা এক্সট্রা হয়ে গেল, -2 হয়ে গেল, বাকিটা সেম থাকলো। এই হয়ে গেল রোধের মাত্রা। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? দেখে নাও ভালো করে। এবার দু রকম লেখচিত্র পাবে তুমি, একটা হচ্ছে আইভি লেখচিত্র, একটা হচ্ছে ভিআই লেখচিত্র। আইভি লেখচিত্র হচ্ছে আইটাকে ওয়াইতে রেখে ভিটাকে এক্সে নিচ্ছি, আর ভিআই তে হচ্ছে ভিটাকে উপর ওয়াইতে রেখে আইটাকে এক্সে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো আর ইকুয়ালস আমরা কি পাচ্ছি, ভি বাই আই, রাইট? এখানে এই যে একটা, আচ্ছা আগে আমি তোমাকে নতি ব্যাপারটা একটুখানি বলি। ধরো এখানে এই একটা গ্রাফ রয়েছে, ধরো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তো এইটা হচ্ছে ডেল্টা ওয়াই, এই ওয়াই বরাবর এটুকু হচ্ছে ডেল্টা ওয়াই, আর এক্স বরাবর এটা হচ্ছে ডেল্টা এক্স। নতি হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ঠিক আছে? এটা স্ট্রেট লাইনের পার্ট, এগুলো সবই স্ট্রেট লাইন আছে, ঠিক আছে? এটা যে সরলরেখাটা আর কি, এই যে ভি ইকুয়ালস আই আর আই, এটা ওয়াই ইকুয়ালস এম এক্স একটা সরলরেখা আছে, তার সমীকরণ এটা। সেই জন্য এখানে আমরা এগুলো সব সরলরেখা পাচ্ছি, অত জানার দরকার নেই, তুমি জাস্ট এইটুকু দেখো। তো এখানে হচ্ছে আমার আই বাই ভি আকারে আসছে, এটা নতি কি আসবে, আই বাই ভি আকারে আসবে না, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, রাইট? এখানে ওয়াই বরাবর কি আছে আই, এক্স বরাবর কি আছে ভি। তাহলে এখানে দেখো নতিটা, এখানকার নতিটা কি আকারে আসবে, আই বাই ভি আকারে আসবে না এটা নতিটা। যেহেতু এখানে নতিটা আই বাই ভি আকারে আসছে, কিন্তু দেখো আমরা কি জানি, যেটা রোধ সেটা হচ্ছে ভি বাই আই। তার মানে আইভি লেখচিত্রের নতির যে অনন্যকটা হবে, অনন্যক মানে কি, ভি বাই আই। 1/2 অনন্যক কি 2/1, 3/4 অনন্যক কি 4/3, এগুলো জানো অনন্যক কি। তাহলে আই বাই ভি এর অনন্যক কি হবে, ভি বাই আই। সেই জন্য বলা হয় আইভি লেখচিত্রের নতির অনন্যকটা হচ্ছে, অনন্যক যেটা সেটাই হবে হচ্ছে এটার রোধ, ঠিক আছে? এই লেখচিত্রটা কিন্তু রোধকে প্রকাশ করছে, মানে এই লেখচিত্রের যে নতি তার অনন্যকটা রোধকে প্রকাশ করছে। আর ভিআই লেখচিত্র যেটা, সেই লেখচিত্রে দেখো এখানে এই যে ওয়াই বরাবর এখানে ভি আছে, এখানে এক্স বরাবর আই আছে, এটা হচ্ছে ডেল্টা ওয়াই, এটা ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যদি করো তাহলে ভি বাই আই আকারে আসবে। তাহলে ভি বাই আই আকারে যদি আসে, এখানে দেখো সেটা ডাইরেক্ট এই যে রোধ আকারে আসছে। তাহলে ভিআই লেখচিত্রটা কিন্তু সরাসরি এই আর কে রিপ্রেজেন্ট করে, এটার নতি, এই যে লেখচিত্রটা ভিআই লেখচিত্রের যে নতি সেটা সরাসরি রোধকে ডিনোট করে, কিন্তু এটার অনন্যকটা রোধকে ডিনোট করে, রোধের ব্যাখ্যা করে, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? লেখচিত্রটা কিছুটা মাথায় ঢুকেছে আশা করি। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওহমীয় পরিবাহী আর অহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী হচ্ছে যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য তাদেরকে ওহমীয় পরিবাহী বলে, আর যে সমস্ত পরিবাহের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য না তাদেরকে অহমীয় পরিবাহী বলে। এটা বইতে ছিল বলে আমি করাচ্ছি, এটা ধনঞ্জয় সরকারের বইতেও আছে বলে আমি করাচ্ছি। এক্সাম্পল যেমন অহমীয় পরিবাহীর ক্ষেত্রে জার্মেনিয়াম, সিলিকন বইতে দেওয়া আছে বলে আমি এটা করাচ্ছি, আদারওয়াইজ এটা করাতাম না। সিলিকন এই ধরনের অর্ধপরিবাহীগুলো, আর ডায়োড, ট্রায়োড ইত্যাদি, ভ্যাকুয়াম ভালভ, এগুলো কি অত জানার দরকার নেই, জাস্ট উদাহরণটা মুখস্থ করানো, কারণ বইতে দিয়ে রেখেছে, পরীক্ষাতে দিতেই পারে। এবার আমরা যাব কিছু অঙ্কে। ফার্স্ট অঙ্ক হচ্ছে পরিবাহীর দু প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহ মাত্রা হয় 2.5 অ্যাম্পিয়ার। আমরা কি জানি তাহলে? আচ্ছা যাই হোক, তাহলে পরিবাহীটির রোধ কত? আচ্ছা, এই সূত্রটা দিয়ে আমরা ইউজ করবো। তাহলে আগে এই সূত্রটাকে আমরা লিখে নিই, ভি ইকুয়ালস আর আই, ভি ইকুয়ালস আর আই। এবার কি বলেছে, বিভব প্রভেদ হচ্ছে 10 ভোল্ট, তার মানে এখানে 10, আর এর মান আমাদেরকে বের করতে হবে, প্রবাহ মাত্রা বলে দিয়েছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আর কত হবে, এটা কি এসআইতে আসবে না, কারণ অ্যাম্পিয়ারও এসআইতে আছে, ভোল্টও এসআইতে আছে। তাহলে আর এর ভ্যালু কত আসবে, 10/2.5, 4
ওহম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ছায়ার বইয়ের অঙ্ক, এটা হচ্ছে ধনঞ্জয় সরকারের বইয়ের অঙ্ক, এই দুটো অঙ্ক। আর এই অঙ্কটা, এরকম অঙ্ক দুটো বইতেই আছে, এই প্যাটার্নের অঙ্ক। সেই জন্য এই অঙ্ক একটা দেবেই দেবে, এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে একটা অঙ্ক দেবেই দেবে। ওই জন্য করে নাও, মানে স্কিপ করো না। দুটি পরিবাহীর প্রথমটি রোধ, দ্বিতীয়টির 4 গুণ। ঠিক আছে, দুটো পরিবাহী আছে আমার কাছে, তাদের প্রথমটা রোধ হচ্ছে আর, সেকেন্ডটার রোধ আমরা ধরলাম 4R। ওকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ওকে, বলেছে উভয় পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ একই। তার মানে দুটোর ক্ষেত্রে আমরা যদি V1 ধরি আর একটা যদি V2 ধরি, তো দুটোর ক্ষেত্রে সেটা সেম, আমরা ধরে নিলাম V। ওকে, একই হলে পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত? আমরা কি জানি, এই যে V ইকুয়ালস RI, তাহলে যেহেতু V1 ইকুয়ালস V2, তার মানে আমরা যদি ধরে নিই, এবার দুটোর ক্ষেত্রে একটা ধর V1 এর ক্ষেত্রে যদি এটা I1 R1 হয়, আর V2 এর ক্ষেত্রে যদি এটা I2 R2 হয়, তাহলে যেহেতু V1 V2 সেম, তাহলে I1 R1 ইকুয়ালস I2 R2 হবে। তাহলে এবার আমরা করতে পারি I1 বাই R2 ইকুয়ালস I2 বাই I1, রাইট? তাহলে R1 এর ভ্যালু কত? আর R2 এর ভ্যালু কত? 4R, তাই তো? R1 এর ভ্যালু আর R2 এর ভ্যালু 4R, আর কেটে যাবে, তাহলে I2 বাই I1 আমরা পাচ্ছি 1/4। তার মানে I1 ইস টু I2 কত হবে? 4:1 হবে। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত? 4/1 বা 4:1 হয়ে গেল। এই অঙ্কটা একদম সেম প্যাটার্ন। এখানে যেমন আমরা R1 R2 করেছিলাম, এখানে I1 I2 এর জায়গায় ভ্যালুটা বসিয়ে R1 বাই R2 এর ভ্যালু বের করতে হবে। এই অঙ্কটা নিজে ট্রাই করবে, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। নিজে ট্রাই করবে অঙ্কটা, কোথা থেকে দেখবে না। নেক্সট হচ্ছে ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ। এই জন্য এই টপিকটাকে যাতে আমি বোঝাতে পারি, এই টপিকটা খুব ডিটেলসে আছে বইতে, দুটো বইতেই ডিটেলসে আছে, ছায়ার বইতেও আছে, ধনঞ্জয় সরকারের বইতেও আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেই জন্য আমি ইএমএফটাকে আগের বার বুঝিয়েছিলাম। তুমি দেখবে তোমার খাতাতেও ইএমএফ তেমন একটা দেওয়া নেই, কিন্তু ইএমএফটা কিন্তু ইম্পর্টেন্ট এই টপিকটাকে বোঝার জন্য। আচ্ছা, আগের বার আমরা কি দেখেছিলাম? ইএমএফ হচ্ছে ঋণাত্মক মেরু থেকে, কোষের ভিতর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটা হচ্ছে তড়িৎচালক বল। মানে এই একটা ব্যাটারি আছে আমার, এই হচ্ছে ব্যাটারি, এই যে তার দেয় এখানে, এই যে এই ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যাচ্ছে আমার একক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হচ্ছিল, সেটাকে আমরা বলছিল কিনা তড়িৎচালক বল। এবার ওটা কিন্তু জাস্ট সিঙ্গেল কোষ ছিল, ঠিক আছে? এবার এখানে আমরা দেখবো একটা পুরো বর্তনী ক্রিয়েট করেছে। বর্তনীর ক্ষেত্রে এই যে বাইরে আমি ধরে নিলাম, এই যে, হ্যাঁ, বাইরে এখানে আমি ধরে নিচ্ছি বাইরে হচ্ছে বিভব পার্থক্য V। ওকে, আর ভেতরে একটা বিভব পার্থক্য তৈরি হবে, সেটা হচ্ছে V0, যার জন্য এখান থেকে এখানে ধনাত্মক আধানগুলো যাবে, ভেতরেও একটা অভ্যন্তরীণ V0 তৈরি হবে। আর বাইরে বিভব পার্থক্য তৈরি হচ্ছে, সেই কারণে তড়িৎ প্রবাহ ঘটছে। ঠিক আছে, তাহলে বাইরে যে ইলেকট্রিক ফোটা I, সেটার ইয়েটা কি হবে, মানে হ্যাঁ I, সেটা V ইকুয়ালস, তাহলে আমরা কি পাবো? I ইন্টু ক্যাপিটাল R, যেহেতু মানে বাইরের রোধটা R। আর ভেতরেও দেখা যায়, ভেতরেও একটা অভ্যন্তরে একটা রোধ সৃষ্টি হয়, যখন এই নেগেটিভ দ্বার থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, যখন ওই নেগেটিভ দ্বারটা থেকে যখন পজিটিভ দ্বারটাতে যখন আমরা নিয়ে যাবো ধনাত্মক আধানগুলোকে, এটা কিন্তু পুরোটা ব্যাটারির মধ্যে, ঠিক আছে? ব্যাটারির মধ্যে এটা ঘটছে। যখন নিয়ে যাব, তখন দেখা যাবে এর ভেতরে একটা রোধ কাজ করে, সেটাকে আমরা R0 দিয়ে, সেটাকে আমরা এটা তো V0, যাই হোক,
সেটাকে আমরা আর দিয়ে স্মল আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে? সেটাকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। তো সেই রোধটাকে আমরা লিখবো হচ্ছে ভি নট ইকুয়ালস আই আর। ওকে, আর এই টোটাল যে ইএমএফটা কাজ করবে আর কি, তড়িৎচালক বল, সেটা হবে এদের দুটোর যোগফল, ঠিক আছে? ভি প্লাস ভি নট ইকুয়ালস আই আর প্লাস আই আর। এই যে টোটাল যে বিভব পার্থক্যটা হচ্ছে কোষের বাইরের বিভব পার্থক্য আর ভেতরের বিভব পার্থক্য, মোট যে বিভব পার্থক্যটা হচ্ছে, ঠিক আছে? বাইরের বিভব পতন প্লাস ভেতরের যে বিভব পতন, দুটোর এই মোট যোগফলটাকে আমার বলা হয় ইএমএফ বা ই। এবার যখন তুমি এটা একটা সিঙ্গেল ব্যাটারির ক্ষেত্রে দেখবে জাস্ট, তখন কি বাইরের কোনো এখানে রেজিস্ট্যান্সের ব্যাপার নেই, এখানে শুধু একটা ব্যাটারি রয়েছে, তখন শুধু এর ভেতরের রেজিস্ট্যান্সটা নিয়ে আমি কাজ করবো। ভেতরে শুধুমাত্র একটা সিঙ্গেল ব্যাটারি, কোনো তার ঠার এটার সাথে জড়িনি, তখন কিন্তু আমার এই ভিটা আর আসবে না, তখন শুধু এই ভি নটটা থাকবে। তো আমরা তখন এই আই আরটা আসবে না, তখন শুধু ইকুয়ালস আমার আই আর এই পার্টটা আসবে, রাইট? তখন হচ্ছে এই সংজ্ঞাটা, এই যেখানে যেটা বুঝিয়েছিলাম, কোষের ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানে নিয়ে যেতে একক আধানকে যে পরিমাণ কাজ করতে হয়। কিন্তু এখানে যখন এটা হচ্ছে ঘটনাটা, সেটা হচ্ছে এই যে একক ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে আর রোধের মধ্যে দিয়ে তড়িৎ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে কোষের মোট কৃতকার্য হচ্ছে ইএমএফ। মানে পুরোটা যখন তুমি যাবে তখন সেটা হচ্ছে ইএমএফ। ইএমএফটা হচ্ছে তাহলে ভি প্লাস ভি নট, এই যে পুরোটা এটা। এই অবধি ক্লিয়ার? এটা কিন্তু ছায়ের বইতেও দেওয়া আছে, ধনঞ্জয় সরকারের বইতেও দেওয়া আছে, ওই জন্য আমি এটাকে ভালো করে বুঝিয়ে দিলাম এই পার্টটুকু। এটা যদি না বুঝতে পারো আর একবার দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বর্তনীর বিভব পার্থক্য ভি, কোষের অভ্যন্তরীণ সৃষ্ট বিভব পার্থক্য ভি নট, তাহলে ইকুয়ালস আমরা কি পাবো না আর আই প্লাস এই স্মল আর আই, তাহলে ইকুয়ালস আমরা লিখতে পারি আই ইন্টু আর প্লাস আর, তাহলে আই ইকুয়ালস আমরা লিখতে পারি ই বাই আর প্লাস আর। এটাই হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র আনতে পারি, এই যে ইকুয়ালস আর আই প্লাস এই স্মল আর আই ইকুয়ালস, তাহলে এটাই আমরা কি পাচ্ছিলাম, ভি, ক্যাপিটাল ভি প্লাস স্মল আর আই, তাহলে ভি ইকুয়ালস ই মাইনাস আর আই। এটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন। আমি এখানে লিখে দিয়েছি আর আই হলো কোষের তড়িৎচালক বলের একটি অংশ, যা কোষের অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে, অথচ বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না। অভ্যন্তরীণ রোধ হিসেবে কাজ করে কিন্তু বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না, ঠিক আছে? সেই জন্য এটাকে বলে অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। এই নষ্ট ভোল্ট কি, এটা কিন্তু দিতে পারে, এই পুরোটা এইভাবে লিখে দেবে গুছিয়ে। এটা কিন্তু বইতে আছে, দেখো তোমাকে দেখাচ্ছি বইতে আছে কিনা। তোমার মনে হতে পারে এগুলো আমি এমনি এমনি করাচ্ছি, দেখো বইতে সব আছে, দেখো নষ্ট ভোল্ট, এই লাইনটা, এগুলো এখানে, এগুলো এগুলো সব দেওয়া আছে বইতে, সেই জন্য আমি এগুলো এইভাবে করালাম। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই অবধি তাহলে ক্লিয়ার? এবার একটা অঙ্ক আছে, সেটা বইতে যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটাই ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি, একটা অঙ্ক করলেই হয়ে যাবে, এই প্যাটার্নেরই একটা অঙ্ক দিতে পারে। সেটা হচ্ছে 1.08 ভোল্ট ইএমএফ এর একটি তড়িৎ কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে বলেছে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে এবং বহির্বর্তনীর রোধের প্রান্তীয় বিভব প্রভেদ 0.7 ভোল্ট হয়, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কত? তাহলে কি কোষের ইএমএফ ইটার ভ্যালু বলে দিয়েছে এটা এত ভোল্ট, আর বহির্বর্তনীর প্রান্তীয় বিভব বলে দিয়েছে এই 0.7 ভোল্ট, আর প্রবাহ মাত্রাও বলে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার। আর আমাদেরকে ধরে নিতে হবে কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এবার তাহলে তুমি এই সূত্রে চলে আসো, এই সূত্রে চলে আসো, তাহলে এখান থেকে তুমি আর আই ইকুয়ালস লিখতে পারবে ই মাইনাস ক্যাপিটাল আর আই। এবার এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দেবে। ই এর ভ্যালু বলে দিয়েছে 1.08 এটা, আর এই যে ই এর ভ্যালুটাও বলে দিয়েছে এখানে, আর আই এর ভ্যালু যেটা সেটাও বলে দিয়েছে এই যে বহির্বর্তনীতে, সরি মানে আই এর ভ্যালুটা বলে দিয়েছে এখানে 0.5, তাহলে
এখানে তুমি আয়ের এখানে ভ্যালুটা বসিয়ে দিতে পারবে। আর এখানে হচ্ছে 0.7, এটা হচ্ছে, হ্যাঁ, প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে এটা। এটা কি? এটা হচ্ছে ভি। ভি এর ভ্যালুটা বলে দিয়েছে, এটা হচ্ছে ভি। আর এটা হচ্ছে ভি, ঠিক আছে? এটা হচ্ছে ভি, প্রান্তীয় বিভব প্রভেদ যেটাকে আমরা নিয়েছিলাম, এই যে ভি, সেটার ভ্যালু এখানে বলে দিয়েছে 0.7। তাহলে ব্যাস এখানে মাইনাস করে দেবে, করে এই যে চলে আসবে এখান থেকে 0.5 ইন্টু আর ইকুয়ালস, এটা করলে এটা আর ইকুয়ালস এত ওহম, এদিকে ভাগ করে দেবে, হয়ে গেল। এই প্যাটার্নের এই একটা অঙ্ক দিতে পারে। এবার নেক্সট টপিকে আমি রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক এখান থেকে বোঝাচ্ছি।